জাতীয় স্বার্থ অর্থ, প্রকৃতি, রক্ষার উপায় এবং বিদেশ নীতির ওপর প্রভাব। জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও। জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। প্রশ্নটা এসেছিল 2020-তে 3+5 মার্কসের, 2023-এ 2+6 মার্কসের। অথবা বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা কী? জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। প্রশ্নটা এসেছিল 2018-তে 3+5 মার্কসের। অথবা জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো। জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। প্রশ্নটা এসেছিল 2016-তে 4+4 মার্কসের। প্রথমেই বলে নিচ্ছি, জাতীয় স্বার্থের সংজ্ঞা আসুক বা না আসুক, জাতীয় স্বার্থের সংজ্ঞাটা অবশ্যই লিখতে হবে। যদি প্রকৃতি আসে তাহলেও লিখতে হবে, যদি বৈদেশিক নীতি আসে তাহলেও লিখতে হবে। যদি জাতীয় স্বার্থের প্রকৃতি আসে তাহলে সংজ্ঞা লিখে প্রকৃতি লেখার পর বৈদেশিক নীতির পোর্শনটাকে না লিখলেও চলে, লিখলেও কোনো অসুবিধা নেই, না লেখাও যেতে পারে। কিন্তু যদি বৈদেশিক নীতি আসে তাহলে প্রকৃতির পোর্শনটা দিলে ভালো হয়, না দিলেও চলবে, সংজ্ঞাটা অবশ্যই দিতে হবে। উত্তর শুরু করছি। ভূমিকা। আন্তর্জাতিক রাজনীতির অন্যতম মৌলিক ধারণা হলো জাতীয় স্বার্থ। সাধারণভাবে জাতীয় স্বার্থ বলতে যাবতীয় জাতীয় মূল্যবোধের সমষ্টিকে বোঝায়। এক্ষেত্রে জাতীয় বলতে জাতি এবং রাষ্ট্র উভয়কেই বোঝানো হয়েছে। অধ্যাপক হার্টম্যানের মতে জাতীয় স্বার্থ হলো বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা যা একটি সার্বভৌম রাষ্ট্র অর্জন করতে চায়। অধ্যাপক হলস্টির মতে প্রায়শই জাতির লক্ষ্য ব্যাখ্যার মাধ্যম হিসেবে জাতীয় স্বার্থের ধারণাটির ব্যবহার করা হয়। রাষ্ট্রবিজ্ঞানী মর্গেনথাউ বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির মূল সারবস্তু হলো জাতীয় স্বার্থ। তার মতে যে কোনো দেশের কতগুলি ন্যূনতম স্বার্থ থাকে, যেমন ভৌগোলিক অখণ্ডতা রক্ষা, প্রচলিত রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা সুরক্ষিত করা, তার সাংস্কৃতিক সত্তা বজায় রাখা ইত্যাদি। এই সকল স্বার্থ পূরণই হলো পররাষ্ট্রনীতির লক্ষ্য। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ জোসেফ ফ্রাঙ্কলিনের মতে জাতীয় মূল্যবোধের সমাহার হলো জাতীয় স্বার্থ। আন্তর্জাতিক রাজনীতির মূল নির্যাস হলো জাতীয় স্বার্থের ধারণা। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ কৌলম্বিস ও উলফের মতে জাতীয় রাষ্ট্রগুলির বিষয়গত এবং বিষয়ীগত দৃষ্টিভঙ্গি সমূহের সমষ্টি হলো জাতীয় স্বার্থ। অর্থাৎ সমস্ত রাষ্ট্রবিজ্ঞানী মোটামুটি একই কথা বলতে চেয়েছেন যে জাতীয় স্বার্থ মানে কোনো দেশের যেটা উন্নতি বিধান করবে বা যেটা কোনো দেশকে ক্ষতির হাত থেকে বাঁচাবে সেটাকেই বলা হয় তার জাতীয় স্বার্থ। এক কথায় জাতীয় স্বার্থ বলতে জাতীয় নিরাপত্তা, জাতীয় উন্নয়ন, শান্তিপূর্ণ সহাবস্থান ইত্যাদি ন্যূনতম রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক রাষ্ট্রীয় লক্ষ্য ও উদ্দেশ্যকে বোঝায়, যেগুলি পূরণের জন্য প্রত্যেকটি রাষ্ট্র সক্রিয় উদ্যোগ নেয়। প্রকৃতি। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ পল সিবিউরি জাতীয় স্বার্থের আলোচনায় তিনটি বিষয়ের অবতারণা করেছেন, যথা জাতীয় স্বার্থ হলো কিছু নীতি ও আদর্শের ওপর নির্মিত উদ্দেশ্যের সমষ্টি। দ্বিতীয়, জাতীয় স্বার্থ হলো সেই সকল উদ্দেশ্যের সমাহার যা সংশ্লিষ্ট জাতি এবং তার নেতৃগণ অনুসরণ করেন। তৃতীয়, জাতীয় স্বার্থ রূপায়ণ ও বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি এবং গোষ্ঠীর মধ্যে নানান মতপার্থক্য থাকতে পারে। অর্থাৎ পল সিবিউরির মতে জাতীয় স্বার্থ হলো কিছু নীতি এবং আদর্শের সংকলন। সেই নীতি এবং আদর্শগুলো কোনো দেশের নেতৃগণ এবং দেশের সমস্ত লোক মেনে চলার চেষ্টা করে, কিন্তু একই দেশে স্থিত বিভিন্ন ব্যক্তি এবং গোষ্ঠীর মধ্যে সেই জাতীয় স্বার্থগুলো নিয়ে মতবিরোধ থাকতেও পারে। তত্ত্বগতভাবে আইনসভা জাতীয় স্বার্থ নির্ধারণ করলেও বাস্তবে শাসক দলই জাতীয় স্বার্থ নির্ধারণ করে। উদাহরণস্বরূপ বলা যায় মালদ্বীপ বা বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের কথা। উক্ত দেশগুলিতে সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভারতবর্ষের সঙ্গে সম্পর্কের গতি প্রকৃতিরও পরিবর্তন হয়। পল সিবিউরি যে কথাটা বলেছেন যে
একই জাতির মধ্যে অবস্থিত বিভিন্ন ব্যক্তি এবং গোষ্ঠীর মধ্যে জাতীয় স্বার্থ বিষয়ে নানা মতপার্থক্য থাকতে পারে। সেই পয়েন্টটাকেই ব্যাখ্যা দিয়ে বলা যায় যে যেমন বাংলাদেশ বা মালদ্বীপের ক্ষেত্রে দুই পার্টির মধ্যে দুটো যে রাজনৈতিক দল তার মধ্যে মতবিরোধ রয়েছে, তাদের ভারতের সঙ্গে কীরকম সম্পর্ক রাখলে উন্নতি হবে সে বিষয়ে। তাই তাদের ভারতের সঙ্গে সম্পর্ক সরকারের বদলের সঙ্গে সঙ্গে বদলে যায়। আবার আইনসভা বা শাসক দল জনগণের মতামতের বিরুদ্ধে গিয়ে নিজের ইচ্ছা অনুসারে জাতীয় স্বার্থ নির্ধারণ করতে পারে না। সেরকম করলে সরকারের পতন হওয়ার বা দেশে অভ্যন্তরীণ বিক্ষোভ হওয়ার সম্ভাবনা দেখা দেয়। যেমন আমেরিকার ইরাক আক্রমণের সময় আমেরিকায় এবং রাশিয়ার ইউক্রেন আক্রমণের সময় রাশিয়ায় অভ্যন্তরীণ আন্দোলন দেখা দিয়েছিল। আগের পয়েন্টে যেরকম বললাম যে শাসক দল অনুসারে জাতীয় স্বার্থ নির্ধারিত হয়, শাসক দলের পরিবর্তনের সঙ্গে সঙ্গে জাতীয় স্বার্থেরও পরিবর্তন হয়। কিন্তু শাসক দল যা খুশি বৈদেশিক নীতি নির্ধারণ করতে পারে না বা যা খুশি জাতীয় স্বার্থও নির্ধারণ করতে পারে না। তাদের জনগণের সঙ্গে বা নিজের জাতির সঙ্গে মিল রাখতে হয়। যদি সেটা না হয় তাহলে অভ্যন্তরীণ বিক্ষোভ হতে পারে। যেমন আমেরিকার ইরাক আক্রমণের সময় আমেরিকায় বা রাশিয়ার ইউক্রেন আক্রমণের সময় রাশিয়ায় বিক্ষোভ দেখা দিয়েছিল। জাতীয় স্বার্থ সমগ্র জাতির স্বার্থের প্রতিফলনের পরিবর্তে বেশিরভাগ ক্ষেত্রে সমাজের মুষ্টিমেয় গোষ্ঠীর স্বার্থে পরিচালিত হয়। যেমন বিশ্বায়ন ধনী শ্রেণীর স্বার্থে উদ্ভূত এবং পরিচালিত। জাতীয় স্বার্থ বলতে আগে যেরকম বললাম কোনো রাষ্ট্র বা জাতির সামগ্রিক স্বার্থকে বোঝায়। অনেক ক্ষেত্রে এরকম হতে পারে সামগ্রিক বা সংখ্যাগরিষ্ঠের স্বার্থের পরিবর্তে মুষ্টিমেয় লোকের, যাদের হাতে অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত, তাদের স্বার্থের প্রতিফলনও জাতীয় স্বার্থে দেখা যেতে পারে। যেমন বিশ্বায়নের ক্ষেত্রে বলা যেতে পারে বিশ্বায়ন ধনী শ্রেণীর স্বার্থ রক্ষা করে। তাই বিশ্বায়ন যে সমস্ত দেশ প্রমোট করছে তারা এক কথায় বলতে গেলে ধনী শ্রেণীর স্বার্থই প্রমোট করছে। জাতীয় স্বার্থ মুখ্য বা গৌণ হতে পারে। মুখ্য জাতীয় স্বার্থ কি, যেটা মর্গেনথাউ বলেছেন, সেই তিনটেই মেনলি মুখ্য জাতীয় স্বার্থ: ভৌগোলিক অখণ্ডতা রক্ষা, প্রচলিত রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা সুরক্ষিত করা এবং সাংস্কৃতিক সত্তা বজায় রাখা বা জাতীয় নিরাপত্তা, এগুলোকে বলা হয় মুখ্য জাতীয় স্বার্থ। গৌণ জাতীয় স্বার্থ হলো বিদেশে নিজেদের নাগরিক ও দূতদের নিরাপত্তা রক্ষা। জাতীয় স্বার্থ সাধারণ বা নির্দিষ্ট হতে পারে। সাধারণ জাতীয় স্বার্থ কি, যেটা বেশিরভাগ দেশের একই লক্ষ্য, যেমন আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা। আবার সাধারণ জাতীয় স্বার্থ বলতে সব দেশের জাতীয় স্বার্থের কথা না বলে কিছু দেশের জাতীয় স্বার্থের কথাও বলা যেতে পারে। যেমন সৌদি আরবের যে অয়েল এক্সপোর্টিং কান্ট্রিগুলো, তাদের যারা তেল রপ্তানি করে, সেই সমস্ত কান্ট্রির প্রত্যেকেরই জাতীয় স্বার্থ হলো তেলের দাম বাড়া। তাই বলা যেতে পারে তেলের দাম বাড়ানোটাও তাদের ক্ষেত্রে সাধারণ জাতীয় স্বার্থ। আবার বিশ্বের বেশিরভাগ রাষ্ট্রের ক্ষেত্রে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ সহাবস্থানটা হলো সাধারণ জাতীয় স্বার্থ, মানে কমন ইন্টারেস্ট। এছাড়া কিছু নির্দিষ্টও হতে পারে, যেটা প্রত্যেকটা দেশের আলাদা আলাদা জাতীয় স্বার্থ। জাতীয় স্বার্থ স্থায়ী বা পরিবর্তনশীল হতে পারে। স্থায়ী জাতীয় স্বার্থ কি, দেশের অখণ্ডতা রক্ষা করা। আবার পরিবর্তনশীল জাতীয় স্বার্থ কি, অনেক ক্ষেত্রে দেশে কিছু সময়ের জন্য, যেমন ভারতবর্ষের ক্ষেত্রেই যখন স্বাধীনতার পরের সময়, যেটা সেই সময় যে ভারতবর্ষের জাতীয় স্বার্থ ছিল মেনলি খাদ্যের দিক থেকে স্বনির্ভরতার অর্জন করা। কিন্তু ধীরে ধীরে সেই জাতীয় স্বার্থের মধ্যে পরিবর্তন এসেছে। এখন আমরা স্পেস রিসার্চ থেকে আরম্ভ করে গ্লোবালাইজেশনকে পর্যন্ত সাপোর্ট করছি। তাই সেই জাতীয় স্বার্থ যে শুধুমাত্র খাদ্যের চাহিদাটুকু পূরণ করা বা খাদ্যের ক্ষেত্রে স্বনির্ভর হওয়া, সেই জাতীয় স্বার্থটা আমাদের এখন আর নেই। এই জাতীয় স্বার্থটা পরিবর্তন হয়ে গেছে। বিদেশ নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা। কোনো দেশের বিদেশ নীতি নির্ধারণে ও আন্তর্জাতিক সম্পর্ক নির্ণয়ে সেই দেশের জাতীয় স্বার্থ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয় স্বার্থকেই প্রতিটি রাষ্ট্র বিদেশ নীতি প্রণয়নের ক্ষেত্রে ভিত্তিগত উপাদান হিসেবে গ্রহণ করে। মানে বিদেশ নীতির মূল বেসটাই হলো জাতীয় স্বার্থ।
প্রতিটি দেশের বৈদেশিক নীতি নির্ধারণের মূল লক্ষ্য হল জাতীয় স্বার্থের পরিপূরণ ও বাস্তবায়ন। তাই হার্টম্যানের মতে দ্য ফরেন পলিসি ইজ সিস্টেমেটিক স্টেটমেন্ট অফ ডেলিবারেটলি সিলেক্টেড ন্যাশনাল ইন্টারেস্টস। যে কোনো দেশের বিদেশ নীতি মেনলি একটাই লক্ষ্যে করা হয়, সেই দেশের জাতীয় স্বার্থ পূরণের লক্ষ্যে। তাই হার্টম্যান বলেছেন যে ফরেন পলিসি হলো সিস্টেমেটিক স্টেটমেন্ট অফ ডেলিবারেটলি সিলেক্টেড ন্যাশনাল ইন্টারেস্ট। মানে আমাদের জাতীয় স্বার্থ তো অনেক, দেশের অখণ্ডতা রক্ষা থেকে আরম্ভ করে অর্থনৈতিক উন্নয়ন, সমস্ত রকমের জাতীয় স্বার্থ রয়েছে। তার মধ্যে কিছু সিলেক্টেড জাতীয় স্বার্থ, সেই সিলেক্টটা কী করে সচেতনভাবে সিলেক্ট করা, সচেতনভাবে চয়ন করা কিছু জাতীয় স্বার্থের সমষ্টিই হলো ফরেন পলিসি বা বৈদেশিক নীতি। সিস্টেমেটিক মানে হচ্ছে পর্যায়ক্রমে কোনো দেশের কিছু নির্বাচিত জাতীয় স্বার্থের পর্যায়ক্রমে পূরণের লক্ষ্যে এগিয়ে যাওয়াকেই বা পূরণ করার পদ্ধতি বর্ণনা করাকেই বলা হয় ফরেন পলিসি, হার্টম্যানের মতানুসারে। অধ্যাপক মর্গেনথাউ তার পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থে বলেছেন, জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে কোনো রাষ্ট্র বিদেশ নীতি প্রণয়ন করতে পারে না, কারণ জাতীয় স্বার্থকে বিসর্জন দিলে জনগণ তা সহজে মেনে নেয় না। বাস্তবে আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো রাষ্ট্রই অপর কোনো রাষ্ট্রের চিরন্তন বন্ধু বা চিরন্তন শত্রু হয় না। জাতীয় স্বার্থই নির্ধারণ করে কোনো দেশের বন্ধু বা শত্রু রাষ্ট্র। প্রকৃতপক্ষে জাতীয় স্বার্থের প্রেক্ষাপটেই পৃথিবীর রাষ্ট্রগুলি একে অপরের সঙ্গে সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয় এবং সেই মতো নিজেদের বিদেশ নীতি গ্রহণ করে থাকে। তাহলে বাস্তবে জাতীয় স্বার্থটা স্থির, যে দেশ যাই আন্তর্জাতিক প্রেক্ষাপটে করুক না কেন নিজের দেশের ভালোর জন্য করে। এবার নিজের দেশের ভালো কখন কোন দেশের সঙ্গে সম্পর্ক ভালো করায় বা কখন কোন দেশের সাথে শত্রুতা নেওয়ায় গড়ে উঠবে বা নিজের দেশের ভালো হবে, সেই অনুসারেই আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো দেশ নিজের বন্ধু রাষ্ট্র বা শত্রু রাষ্ট্র নির্বাচন করে। আবার প্রতিটি রাষ্ট্রই আন্তর্জাতিক পরিবেশে তার নিজস্ব ক্রিয়া প্রতিক্রিয়া কীভাবে বজায় রাখবে তা তার জাতীয় স্বার্থের ধারণার ওপরও নির্ভর করে। যেমন ভারতবর্ষ যুদ্ধবিরোধী মনোভাব রাখলেও রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্কে জড়িত নিজের অর্থনৈতিক জাতীয় স্বার্থ পূরণের জন্য। মানে নিজের জাতীয় স্বার্থ অনুসারেই কোনো দেশ আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, যেটা তার ওপর প্রত্যক্ষ প্রভাব ফেলছে না, সেই ধরনের ঘটনার ওপর ক্রিয়া প্রতিক্রিয়া দেখায়। যেমন অনেক দেশই আছে, ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার ইউক্রেনকে আক্রমণ করার পর রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ভেঙে দেয়, কিন্তু ভারতবর্ষ তা করেনি, কারণ ভারতবর্ষের জাতীয় স্বার্থ রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক রাখার মধ্যে আছে। তাই নিজে যুদ্ধবিরোধী মনোভাবী হলেও বা এই যুদ্ধকে সমর্থন না করলেও ভারতবর্ষ রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভাঙেনি, শুধুমাত্র জাতীয় স্বার্থ পূরণের জন্য। বিদেশ নীতি প্রণয়নে জাতীয় স্বার্থ গুরুত্বপূর্ণ বিষয়, তবে বিভিন্ন রাষ্ট্রের জাতীয় স্বার্থ বিভিন্ন রকমের। ভারত বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে মূল্যবোধকে গুরুত্ব দেয়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বিদেশ নীতি নির্ধারণে সাম্রাজ্যবাদী স্বার্থকে গুরুত্ব দেয়। প্রত্যেক দেশই জাতীয় স্বার্থ অনুসারেই বিদেশ নীতি নির্ধারণ করে, কিন্তু বিদেশ নীতি নির্ধারণ করব জাতীয় স্বার্থের কোন পোর্শনটাকে গুরুত্ব দিয়ে বা কোন দিকটাকে গুরুত্ব দিয়ে, সেটা আলাদা আলাদা দেশের ক্ষেত্রে আলাদা আলাদা। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র সাম্রাজ্যবাদী দিকটাকেই সবথেকে বেশি গুরুত্ব দেয়। সাম্রাজ্যবাদী দিক বলো বা উদারনৈতিক মনোভাব প্রকাশের ক্ষেত্রে বলো বা গ্লোবালাইজেশন করার ক্ষেত্রে বা বিশ্বায়ন করার ক্ষেত্রে, বিশ্বায়নের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে বলো, এগুলোই হলো মার্কিন যুক্তরাষ্ট্রের মেন নীতি। কিন্তু ভারতবর্ষ সবসময় মূল্যবোধকে গুরুত্ব দেয়, কোনো দেশে কোনো অসুবিধা হলে সেই দেশে সাহায্য পাঠানোকে এবং মানবিকতাকে সর্বসময় ভারতবর্ষ গুরুত্ব দেয়। বিদেশ নীতি প্রণয়নে জাতীয় স্বার্থ গুরুত্বপূর্ণ বিষয়। এটা পড়া হয়ে গেল। জাতীয় স্বার্থ কোনো দেশের ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম, ভৌগোলিক পরিস্থিতি, অর্থনৈতিক উন্নয়ন,
অর্থনৈতিক চাহিদা, ভৌগোলিক পরিস্থিতি, অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক চাহিদা, রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক বিশ্বাস ও মতাদর্শ, সামাজিক অবস্থা, জনগণের জীবনযাত্রা ও জীবনশৈলী, সামাজিক মূল্যবোধ, জাতীয় উন্নয়ন, জাতীয় নিরাপত্তা, জাতীয় সংহতি, জাতীয় আশা আকাঙ্ক্ষা, আন্তর্জাতিক পটভূমিতে সেই দেশের ক্ষমতা ও মর্যাদা প্রভৃতির ওপর নির্ভর করে নির্ধারিত হয়। আর ওই একই ভিত্তির ওপর বৈদেশিক নীতিও রচিত হয়। তাহলে জাতীয় স্বার্থ কোনো দেশের ঐতিহ্যের ওপর ডিপেন্ড করে তৈরি হয়। যেমন আমাদের দেশের ঐতিহ্য হলো যোগা বা আয়ুর্বেদের প্রচার এবং প্রসার। এখন সেই জাতীয় স্বার্থর পূরণ করার উদ্দেশ্যে, যে আমাদের সংস্কৃতিকে আরও বিশ্বের দরবারে তুলে ধরার উদ্দেশ্যে আমরা এই দুটো যোগা বা আয়ুর্বেদের ওপর অনেক ফান্ডিং করছি, অনেক প্রচার করছি, বিভিন্ন জায়গায় স্বীকৃতি প্রদানের চেষ্টা করছি। সংস্কৃতি, ভারতবর্ষের সংস্কৃতি, সেটা ধার্মিক দিক থেকে বলো, ধার্মিক দিক থেকে যদি হিন্দু ধর্ম হয়ে থাকে, বা কোনো রকম আর্কিটেকচার, যেগুলো বড় বড় মন্দিরের গঠন, খাদ্যের দিক থেকে, এই সমস্ত সংস্কৃতিগুলোকে আমরা আরও বেশি প্রচার করার চেষ্টা করছি। এগুলোও আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করবে, কারণ আন্তর্জাতিক ফিল্ডে এগুলো আমাকে জাতীয় মর্যাদা বা বিশেষ মর্যাদা দেবে। ঠিক যেমন এখন কোরিয়ান সংস্কৃতি চারিদিকে ছড়িয়ে দিয়ে কোরিয়ানরা নিজেদের আন্তর্জাতিক ক্ষেত্রে বেশি সম্মানের অধিকারী করেছে। ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম, ভারতবর্ষের যেমন ইতিহাস, যে উপনিবেশবাদের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে ভারতবর্ষ আজকের পর্যায়ে পৌঁছাতে পেরেছে। তাই ভারতবর্ষ সবসময় উপনিবেশবাদের বিরুদ্ধে চলে, ঔপনিবেশিকতার বিরোধিতা করে। আবার স্বাধীনতা সংগ্রামের দিক থেকে যেহেতু আমরা অহিংস পদ্ধতিতেই অনেক জয় লাভ করেছি, তার জন্য আমরা জাতীয় স্বার্থের ক্ষেত্রেও বা আন্তর্জাতিক ক্ষেত্রেও অনেক ক্ষেত্রেই অহিংস নীতি গ্রহণ করার চেষ্টা করি। ভৌগোলিক পরিস্থিতি, যেমন আরব দেশগুলোর জাতীয় স্বার্থ হলো তেল বিক্রি করা, তাই বৈদেশিক নীতি নির্ধারণেও আরব দেশগুলো তেলের দাম কিভাবে বাড়ানো যায়, তেল কিভাবে অন্যান্য দেশে এক্সপোর্ট আরও বাড়িয়ে তোলা যায়, সেগুলোর দিকে নজর রাখে। অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক চাহিদা, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে ইনফ্রাস্ট্রাকচার বা অর্থনৈতিক কাঠামো তৈরি করি। এছাড়াও অর্থনৈতিক চাহিদা পূরণের জন্য আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোকে দেশে ব্রাঞ্চ খোলার জন্য উৎসাহিত করতে থাকি। আর সেই উদ্দেশ্যেই আমাদের সেই রকমভাবেই আমাদের বিদেশ নীতিগুলো গঠিত হয়, যার ফলে বিদেশি কোম্পানিগুলো দেশে ইনভেস্টমেন্ট করতে আরও বেশি সচেষ্ট হয়, আগ্রহী হয়। রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক বিশ্বাস ও মতাদর্শ। রাজনৈতিক পরিস্থিতি বলতে যেমন গণতন্ত্রকে আমরা সমর্থন করি, আমরা গণতান্ত্রিক দেশের মধ্যে থাকি, তাই আমরা তালেবানি বা এই জাতীয় বা নর্থ কোরিয়ার ধরনের একনায়কতন্ত্র, এই ধরনের শাসন ব্যবস্থার বিরোধিতা করি। আবার রাজনৈতিক বিশ্বাস ও মতাদর্শের মধ্যে যেমন ধরো চীন বা রাশিয়া কমিউনিজমকে এস্টাবলিশ করার চেষ্টা করে, বা মার্কিন যুক্তরাষ্ট্র উদারনীতিবাদকে এস্টাবলিশ করার চেষ্টা করে। এগুলো এইভাবেই তারা আন্তর্জাতিক ফিল্ডে নিজেদের পরিচয় রাখে বা নিজেদের বিদেশ নীতি নির্ধারণ করে, যার মাধ্যমে যেমন আমেরিকা যাতে বিশ্বায়নকে কিভাবে এস্টাবলিশ করা যায়, আরও বেশি করে প্রচার করা যায় বিশ্বায়নের, সেই দিকে সচেষ্ট থাকে সবসময়। সামাজিক অবস্থা, জনগণের জীবনযাত্রা ও জীবনশৈলী, যেগুলো আমরা বললাম, যে যেমন আমেরিকা লিভ ফর টুডে বা আজকের মতো বাঁচো, এই ধরনের মতাদর্শ চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, বা নিউক্লিয়ার ফ্যামিলি কনসেপ্টটাকে বেশি করে প্রচার করার চেষ্টা করে। জীবনশৈলী, যেমন এখন দেখতে পাচ্ছ সাউথ কোরিয়া নিজেদের লাইফস্টাইলটাকে সবার কাছে তুলে ধরার চেষ্টা করছে, সেইভাবেই নিজেদের বিদেশ নীতি তৈরি করছে। সামাজিক মূল্যবোধ, জাতীয় উন্নয়ন, জাতীয় নিরাপত্তা, জাতীয় সংহতি, জাতীয় আশা আকাঙ্ক্ষা, আন্তর্জাতিক পটভূমিতে ক্ষমতা মর্যাদা, এই প্রত্যেকটা জিনিসের ওপর নির্ভর করেই কোনো দেশের জাতীয় স্বার্থ গঠিত হয়। ঠিক তেমনি এই প্রত্যেকটা জিনিসের ওপর নির্ভর করেই কোনো দেশের বৈদেশিক নীতিও রচিত হয়।
মর্গেনথাউ বলেছেন, যতদিন পর্যন্ত পৃথিবী রাজনৈতিকভাবে সংগঠিত বিভিন্ন জাতিতে বিভক্ত থাকবে ততদিন পর্যন্ত জাতীয় স্বার্থই বিশ্ব রাজনীতির শেষ কথা বলবে। তবে প্রতিটি রাষ্ট্রই যদি হিংসাত্মক উপায়ে জাতীয় স্বার্থ পূরণের ক্ষেত্রে বিদেশ নীতি প্রণয়ন করে তাহলে বিশ্বের শান্তি বিঘ্নিত হবে। যেমন জার্মান হিংসাত্মক উপায়ে জাতীয় স্বার্থ পূরণের চেষ্টা করায় নিজের দেশেরই সর্বনাশ ডেকে এনেছিল। এটা হিটলারের সময় জার্মানের কথা বলা হচ্ছে। জাতীয় স্বার্থ কোনো রাষ্ট্রের বিদেশ নীতির মূল মন্ত্র। তবে বৈদেশিক নীতি গ্রহণের ক্ষেত্রে নিজের জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি কোনো ক্ষেত্রেই অন্ধ জাতীয় স্বার্থকে প্রশ্রয় না দেওয়াই জরুরি। এক্ষেত্রে আন্তর্জাতিক স্বার্থ ও বিশ্ব মানবতার স্বার্থকে গুরুত্ব দেওয়া বাঞ্ছনীয়। এর ফলেই বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে জাতীয় স্বার্থের ধারণা অর্থবহ ও কার্যকর হয়ে উঠবে। অর্থাৎ আমাদের কোনোভাবেই সংকীর্ণ মানসিকতার পরিপ্রেক্ষিতে নিজেদের স্বার্থ পূরণের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো অশান্তি বা যুদ্ধ এই জাতীয় পরিস্থিতি তৈরি করা উচিত না। জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়সমূহ। নিজের জাতীয় স্বার্থের সংরক্ষণ এবং তার মাধ্যমে নিজের লক্ষ্য পূরণ করা প্রত্যেক রাষ্ট্রের অবশ্য পালনীয় কর্তব্য। প্রত্যেক রাষ্ট্রের নিজের মতাদর্শগত অবস্থান এবং জাতীয় মূল্যবোধ থাকে। প্রত্যেক রাষ্ট্রের নিজের মতাদর্শগত অবস্থান এবং জাতীয় মূল্যবোধ থাকে। প্রত্যেকটি রাষ্ট্র এই সকল মূল্যবোধ ও মতাদর্শের সংরক্ষণের মাধ্যমে জাতীয় স্বার্থকে রক্ষা ও বৃদ্ধি করতে সচেষ্ট থাকে। প্রত্যেক রাষ্ট্রই জাতীয় স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করে। যেমন প্রথম হলো কূটনৈতিক কৌশল। জাতীয় স্বার্থ রক্ষার অন্যতম উপায় হলো কূটনীতি। রাষ্ট্রবিজ্ঞানী মর্গেনথাউ-এর মতে কূটনীতি হলো জাতীয় স্বার্থ সংরক্ষণের প্রাথমিক উপায়। কূটনীতি বলতে সেই সমস্ত কলাকৌশলকে বোঝায় যার মাধ্যমে এক রাষ্ট্র অন্য রাষ্ট্র বা রাষ্ট্রসমূহের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এবং সম্পর্কের গতি প্রকৃতি নির্ধারণ করে। কূটনীতিবিদরা নিজেদের সরকার কর্তৃক গৃহীত পররাষ্ট্রনীতিকে বিদেশি রাষ্ট্রপ্রধান এবং ওইসব দেশের জনগণের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য সবসময় লিপ্ত থাকে। কূটনীতিবিদরা নিজের দেশের কাঙ্ক্ষিত লক্ষ্য, চাহিদা এবং উদ্দেশ্যগুলিকে আন্তর্জাতিক পটভূমিতে ন্যায়সঙ্গত ও অত্যাবশ্যক রূপে উপস্থাপন করে। নিজের দেশের জাতীয় স্বার্থ রক্ষার জন্য তারা প্রধানত তিনটি উপায় বা তিনটি পদ্ধতি অনুসরণ করে, যথা অপর রাষ্ট্রের আস্থা অর্জন করা, দ্বিতীয় আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা এবং তৃতীয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বল প্রয়োগের ভীতি প্রদর্শন করা। কূটনীতিবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য রাষ্ট্রবিজ্ঞানী পামার এবং পার্কিন্স তাদের নিজ নিজ দেশের সরকারের চক্ষু ও কর্ণ বলে অভিহিত করেছেন। বস্তুত কূটনীতির মাধ্যমেই কোনো দেশ তার জাতীয় শক্তির অন্যান্য উপাদানগুলিকে সার্থকভাবে প্রয়োগ করতে পারে। তাহলে জাতীয় স্বার্থ রক্ষার প্রথম এবং প্রধান উপায় কি? কূটনৈতিক কৌশলের প্রয়োগ। কূটনীতি বলতে কি বোঝায় না, কূটনীতি বলতে বোঝায় অন্য কোনো রাষ্ট্রসমূহের সঙ্গে, অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে এবং অন্য কোনো রাষ্ট্রের সম্মুখে কীরকমভাবে নিজেকে উপস্থাপন করা হবে সেটাকে। অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে কীরকম সম্পর্ক রাখা হবে, সেই সম্পর্ক কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, আবার কোনো আন্তর্জাতিক মহলে নিজেকে কিভাবে উপস্থাপন করা হবে, এটাকে, এই কৌশলটাকেই বলা হয় কূটনৈতিক কৌশল। কূটনীতিবিদরা এই কাজগুলো করে থাকে। কূটনীতিবিদরা মেনলি কী করে, নিজের দেশের যে সমস্ত নীতি, বিশেষ করে বিদেশ নীতিকে অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান এবং অন্যান্য দেশের সাধারণ জনগণের সামনে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করে। সাপোজ না, মানে যেমন যখন আমেরিকা ইরাক আক্রমণ করেছিল, সেই সময় আমেরিকা বিশ্বের দরবারে বারবার বোঝানোর চেষ্টা করেছিল যে ইরাক হলো একটা সন্ত্রাসবাদী দেশ। ইরাককে যদি আক্রমণ না করা হয় তাহলে সন্ত্রাসবাদ বিশ্বের পটভূমিতে বৃদ্ধি পাবে। এইভাবে আমেরিকা নিজের কাজটাকে জাস্টিফাই করেছিল। ঠিক সেই রকম আমাদের যে কোনো কাজকে আমরা জাস্টিফাই করি কূটনীতিবিদদের মাধ্যমে বিশ্বের রাজনীতিতে। যদি জাস্টিফাই করা হয় তাহলে সেই দেশের প্রতি রেসপেক্ট বৃদ্ধি পায় এবং সেই দেশের সঙ্গে অন্যান্য দেশ সম্পর্ক রাখতে চায়। এই জাস্টিফাই করার ক্ষেত্রে আমরা কি কি পদ্ধতি অনুসরণ করি? মেনলি তিনটে: অপর রাষ্ট্রের আস্থা অর্জন করা,
এই যে বিভিন্ন সামিটে যাচ্ছে আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা বা বিভিন্ন দেশের সঙ্গে বৈঠকে বসছে, এর মাধ্যমে আমরা অপর রাষ্ট্রের আস্থা অর্জন করি। দ্বিতীয়, আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা, এইভাবেও আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা হয়। তৃতীয়, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বল প্রয়োগের ভীতি প্রদর্শন করা। এটা সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশরা করে থাকে, যে যে সমস্ত দেশকে তারা লোন দিয়েছে বা যে সমস্ত দেশ তাদের থেকে দুর্বল, তাদের ওপর আক্রমণ করবে এই ধরনের, বা তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করবে এই ধরনের ভয় দেখানো। এইভাবেও নিজের কাজের প্রতি আন্তর্জাতিক ফিল্ডে তারা সমর্থন জোগাড় করে। এই কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য দেশগুলো বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এবং রাষ্ট্রদূতরা কূটনৈতিক সিদ্ধান্তগুলিকে বাস্তবায়িত করে বিভিন্ন কনফারেন্স, মিটিং, সন্ধি, চুক্তি, বিদেশ ভ্রমণ প্রভৃতির মাধ্যমে। দ্বিতীয় উপায় হলো প্রচার কার্য পরিচালনা। পররাষ্ট্রনীতি রূপায়ণের একটি শক্তিশালী মাধ্যম হলো রাজনৈতিক প্রচার। প্রচারের মাধ্যমে একটি রাষ্ট্র তার গৃহীত নীতিকে সরাসরি বহির্বিশ্বের সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে চায়। জাতীয় স্বার্থ রক্ষার উদ্দেশ্যে প্রচার মাধ্যমকে হাতিয়ার করে রাষ্ট্রসমূহ বিদেশ নীতিতে সাফল্য লাভের চেষ্টা করে। যেমন ঠান্ডা লড়াইয়ের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তার রাজনৈতিক মতাদর্শকে সমগ্র বিশ্বের সামনে উপস্থিত করেছিল রেডিওতে, টিভিতে এবং সংবাদপত্রের নিরন্তর প্রচারের দ্বারা। প্রতিটি রাষ্ট্রের প্রচারের উদ্দেশ্য হল তার নীতিসমূহকে সমগ্র বিশ্বের দরবারে গ্রহণযোগ্য করে বিশ্ব জনমত গঠন করা। প্রচারের সাহায্যে একটি দেশ তার জাতীয় স্বার্থ সমন্বিত পররাষ্ট্রনীতির অনুকূলে অন্যান্য দেশের মতামত গড়ে তোলে। প্রচার হলো একটি নির্দিষ্ট উদ্দেশ্যে একটি প্রদত্ত গোষ্ঠীর মন, আবেগ এবং কার্যকর্মকে প্রভাবিত করার একটি পদ্ধতিগত প্রচেষ্টা। জোসেফ ফ্রাঙ্কলিন। অর্থাৎ জাতীয় স্বার্থ রক্ষার দ্বিতীয় নীতি হচ্ছে প্রচার। যেমন বিভিন্ন মিটিং, কনফারেন্সের মাধ্যমে কোনো দেশের রাষ্ট্রপ্রধানদের ইমপ্রেস করা যায়, ঠিক তেমনি যদি সাধারণ মানুষের কাছে নিজের বিদেশ নীতি এবং অন্যান্য নীতিকে গ্রহণযোগ্য করে তুলতে হয় অন্য কোনো দেশের সাধারণ মানুষের কাছে, তাহলে প্রচার করতে হয়। ঠিক যেমন আমেরিকা বিশ্বায়নের সুফলগুলো বা উদারনীতিবাদের সুফলগুলো প্রচার করে, ঠিক যেমন চায়না কমিউনিজমের সুফলগুলোকে প্রচার করতে চায় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। তাই আর আজকের দিনে ইন্টারনেটের যুগে এই প্রচার কার্য সব থেকে বেশি এফেক্টিভ হয়ে গেছে, যেহেতু বিশ্বের প্রত্যেকটি জাতি ইন্টারনেটের ইউজ করে এবং প্রত্যেকের সাধারণ পাবলিকের হাতে ইন্টারনেটটা রয়েছে। তাই ডাইরেক্টলি কোনো দেশের রাষ্ট্রপ্রধানের মাধ্যমে নয়, ডাইরেক্টলি নিজের মতামতকে সাধারণ মানুষের কাছে বা অন্য দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা রাস্তা হলো প্রচার কার্য পরিচালনা। এতে আন্তর্জাতিক ফিল্ডে বিশ্ব জনমত গড়ে তুলতে হেল্প হয় বা আন্তর্জাতিক ফিল্ডে সেই সমস্ত দেশের লোকের সাপোর্ট নিতে হেল্প হয়। জোসেফ ফ্রাঙ্কলিনের মতে প্রচার হলো একটি নির্দিষ্ট উদ্দেশ্যে একটি প্রদত্ত গোষ্ঠীর মন, আবেগ এবং কর্মকে প্রভাবিত করার একটি পদ্ধতিগত প্রচেষ্টা। মানে আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছি একটা উদ্দেশ্যের দিকে, ঠিক যেমন মার্কিন যুক্তরাষ্ট্র স্টেপ বাই স্টেপ গ্লোবালাইজেশনকে বা বিশ্বায়নকে প্রমোট করার চেষ্টা করছে অন্য কোনো গোষ্ঠীর মন, আবেগ এবং কর্মকে প্রভাবিত করার জন্য। জাতীয় স্বার্থ রক্ষার তৃতীয় উপায় হলো জোট গঠন। নিজেদের সাধারণ জাতীয় স্বার্থ সংরক্ষণ, শক্তি বৃদ্ধি, প্রতিদ্বন্দ্বী শক্তিজোটের মোকাবিলা প্রভৃতি উদ্দেশ্য সাধনের জন্য একাধিক রাষ্ট্র জোট গঠনে সামিল হয়। যেমন ঠান্ডা লড়াইয়ের সময় ন্যাটো জোট গঠন করা হয়েছিল, অপরদিকে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলি ওয়ারসো জোট গঠন করেছিল, আবার ভারত জোট নিরপেক্ষ আন্দোলন বা নাম গড়ে তুলে জাতীয় স্বার্থকে রক্ষা করেছিল। এছাড়াও আমরা সার্ক বা ওপেক এরকম অনেক রাষ্ট্রের সংগঠন দেখতে পাই, ইউএনও তো আছেই।
এই ধরনের অনেক সংগঠন দেখতে পাই যেগুলো মানুষ বা রাষ্ট্র নিজেদের কমন স্বার্থ সংরক্ষণের জন্য, নিজেদের শক্তি বৃদ্ধির জন্য এবং কোনো প্রতিদ্বন্দ্বী শক্তিজোটের মোকাবিলা করার জন্য ইউজ করে। পরবর্তী পয়েন্ট হলো অর্থনৈতিক সহযোগিতা। আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি এবং জাতীয় স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে সম্পদশালী দেশ দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর দিকে অর্থনৈতিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এর উদ্দেশ্য হলো আন্তর্জাতিক ক্ষেত্রে ঋণদানকারী রাষ্ট্রের কার্যকলাপের প্রতি ঋণ গ্রহণকারী রাষ্ট্রগুলির আকুণ্ঠ সমর্থন আদায় করা। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্শাল পরিকল্পনার মাধ্যমে আমেরিকা পূর্ব ইউরোপের দেশগুলিকে আর্থিক সহায়তা দানের মাধ্যমে ওই দেশগুলির সমর্থন আদায় করেছিল। অর্থাৎ কোনো দেশ যে তোমার থেকে অর্থনৈতিক দিক থেকে কম পাওয়ারফুল, তাদেরকে প্রথমে লোন দাও, আর তারপর সেই লোনের শর্তগুলো এমনভাবে রাখো যেন তোমার নীতিগুলোতে সেই দেশ চলতে বাধ্য হয়। এবং যদি এমন কোনো পরিস্থিতি আন্তর্জাতিক ক্ষেত্রে এমন কোনো পরিস্থিতি উৎপন্ন হয় যেক্ষেত্রে সেই দেশ তোমার বিরোধিতা করতে চায়, তাহলে যেন চেয়েও সেই দেশ বিরোধিতা করতে না পারে, কারণ তাহলে লোনটাকে শোধ দেওয়ার জন্য তোমরা বেশি অসুবিধা তৈরি করবে। এই ধরনের পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ করে এবং মার্শাল পরিকল্পনার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও এই ধরনেরই একটা পরিস্থিতি তৈরি করেছিল। পরবর্তী পয়েন্ট হলো বলপ্রয়োগ। আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য রাষ্ট্রগুলি বলপ্রয়োগ বা বলপ্রয়োগের ভীতি প্রদর্শন করে থাকে। মানে আক্রমণ করতেও পারে ডাইরেক্টলি, যেমন রাশিয়া ইউক্রেনকে করেছে, অথবা আক্রমণ করব এরকম একটা ভীতি প্রদর্শনও করে থাকে। এইভাবে 1965 সালে কাশ্মীর দখলের জন্য পাকিস্তান ভারতকে সরাসরি আক্রমণ করেছিল। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা বলা যায়। আবার অনেক সময় শক্তিধর বা মহাশক্তিধর রাষ্ট্রগুলি নিজের জাতীয় স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়েও হস্তক্ষেপ করে। উদাহরণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক নিকারাগুয়া, অ্যাঙ্গোলা, গ্রেনেডা প্রভৃতি রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কথা উল্লেখ করা যায়। উপসংহার: জাতীয় স্বার্থ রক্ষার উদ্দেশ্যে পরিস্থিতি অনুযায়ী একটি রাষ্ট্র জাতীয় স্বার্থ রক্ষার পদ্ধতিগুলোর মধ্যে এক বা একাধিক পদ্ধতি অনুসরণ করতে পারে। তবে বিশ্বের উন্নত দেশগুলি তাদের অর্থনৈতিক, সামরিক ও অন্যান্য ক্ষমতার জোরে পদ্ধতিগুলোকে যেভাবে নিজের স্বার্থের সম্প্রসারণে ব্যবহার করতে পারে, উন্নয়নশীল দেশগুলির পক্ষে তা করা সম্ভব হয় না। তবে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে প্রতিটি রাষ্ট্রের উচিত বলপ্রয়োগের পরিবর্তে জাতীয় স্বার্থ রক্ষায় শান্তিপূর্ণ উপায় অনুসরণ করা। মানে এই সব কটা যে একসাথে ব্যবহৃত হবে, এই যে 5টা আমরা জাতীয় স্বার্থ রক্ষার উপায় দেখলাম, কূটনৈতিক কৌশল, প্রচার কার্য পরিচালনা, জোট গঠন, অর্থনৈতিক সহযোগিতা, বলপ্রয়োগ, এই 5টার সবসময় একসাথে প্রয়োগ করা হয় না। কোনো সময় যখন যে কটার প্রয়োজন বা যখন যেটার প্রয়োজন সেটার প্রয়োগ করা হয়। তবে একদিক থেকে বলতে গেলে যারা পাওয়ারফুল রাষ্ট্র, বিশেষ করে অর্থনৈতিকভাবে পাওয়ারফুল রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের মতো, তারা যেভাবে এই প্রয়োগগুলো করতে পারে ততটা সাধারণ রাষ্ট্র করতে পারে না। ফর এক্সাম্পল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়না যেভাবে নিজেদের বিদেশ নীতিগুলো ভুল হলেও সমর্থন আদায় করে যায়, কারণ কিছু দেশকে তারা লোন দিয়ে বা কিছু দেশকে তারা অর্থনৈতিকভাবে সাহায্য করেছে বা সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে রেখেছে, সেইভাবে ভারত বা অন্যান্য রাষ্ট্র প্রভাব ফেলতে পারে না আন্তর্জাতিক মহলে, কারণ তাদের সেই সামর্থ্যই নেই। তাই তবে বলা হয়ে থাকে যে যুদ্ধের পরিবর্তে যদি শান্তিপূর্ণ উপায়ে জাতীয় স্বার্থ রক্ষা করা যায়, প্রত্যেক দেশকেই সেদিক থেকে সচেষ্ট হওয়া উচিত, কারণ যুদ্ধ হলে দুপক্ষেরই ক্ষতি হয় এবং সেই দেশের জাতীয় স্বার্থেরও কিছু ক্ষতি হয়। যেমন রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় কিছু সোলজার তো রাশিয়ারও মারা গেছিলো, বা কিছু অর্থনৈতিক ক্ষয়ক্ষতি তো রাশিয়াকেও সহ্য করতে হয়েছিল। তাই বলা হয় শান্তিপূর্ণ উপায় জাতীয় স্বার্থের সংরক্ষণ করাটাই উচিত। উত্তরটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। অন্য কোনো প্রশ্নের উত্তর জানার ইচ্ছে হলে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো।
আর ইচ্ছে হলে শেয়ার করতে পারো বন্ধুদের সঙ্গে। থ্যাংক ইউ।